হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে দুটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো, এবং যারা রেগুলার গল্প কথার ঘটনা শুনছো তাদেরকে বলবো যে ঘটনাগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এবং একটা রিকোয়েস্ট সবাইকে করতে চাই, যারা শেষ অবধি ঘটনা শুনছো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনা রিচ অনেকটাই কমে যায়। তাই রিকোয়েস্ট করব, লাইক কমেন্ট করে গল্প কথার পাশে থাকো। চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। আজকে যে প্রথম ঘটনাটি আছে দীঘার একটি ঘটনাটা আমি যখন পড়ছিলাম আমার কিন্তু বেশ অদ্ভুত লাগছিল এবং বেশ ভয় লাগছিল। আশা করব তোমরা যখন ঘটনাটা শুনবে তোমাদেরও কিন্তু বেশ অদ্ভুত এবং ভয় লাগবে। আমি চলে যাচ্ছি ঘটনাটি লিখেছে কোহেলিকা দত্ত। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। দীঘার একটি ঘটনাটা আমার এক বোনের সাথে ঘটেছিল বছর 5 আগে। ওরা স্বামী স্ত্রী এবং বছর 6 বয়সের মেয়েকে নিয়ে দীঘায় বেড়াতে গিয়েছিল গরমের ছুটি কাটাতে। ওরা সমুদ্র অভিমুখী হোটেল খুঁজছিল, কিন্তু সেরকম একটাও হোটেল পাচ্ছিল না। সেবার বেশ ভিড় ছিল দীঘায়, তাই অনেক খোঁজাখুঁজির পর লোকালয় থেকে বেশ খানিকটা দূরে অনামী হোটেলে এসে হাজির হয়। জায়গাটা বেশ নির্জন ছিল, কিন্তু সেখানে এসে শোনে যে সব ঘর অলরেডি বুক হয়ে গেছে। তখন হতাশ হয়ে ফিরে যাওয়ার সময় হোটেলেরই এক কর্মচারীর মতো ওদের বলে একটা ঘর আছে, তবে সেটা একটু পেছন দিকে, তবে এসি। তখন ওরা এতটাই ক্লান্ত ছিল যে আর কিছু না ভেবে রাজি হয়ে যায়। একই ট্রেনের ধকল, তাই গরম, তাই সেদিন আর সমুদ্রে স্নান করতে না গিয়ে ঘরের ভেতরের বাথরুমে স্নান সেরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। ঘরে এসি চলছে, তাই সহজেই তিনজনই ঘুমিয়ে পড়ে। ঠিক কতক্ষণ পর জানে না, হঠাৎ একটা আওয়াজে বোনের ঘুম ভেঙে যায়। ঘর তখন অন্ধকার, কারণ সন্ধে হয়ে গেছে। এবার খেয়াল হয় যে বাথরুমের ভেতর থেকে জল পড়ার আওয়াজ আসছে, ঠিক যেন কেউ চান করছে। কিন্তু ওরা ভালো করেই বাথরুমের সব কল বন্ধ করে রেখেছিল, কিন্তু ভাবলো হয়তো বোনের বর উঠে গেছিল আর বন্ধ করেনি। তাই বোন উঠে বাথরুমের আর ঘরের আলো জ্বেলে বাথরুমে যায় আর দেখে সত্যি কল আর শাওয়ার খোলা। তখনও টয়লেট সেরে ভালো করে সব বন্ধ করে আসে। তারপর স্বামী ও মেয়ে ঘুম থেকে উঠে পড়ে। বোন স্বামীকে সব বলে যে কেন বাথরুমে গিয়ে কল খুলে এসেছে। তখনও স্বামী বলে যে না, সে তো স্নানের পর আর যায়নি, এতটাই ক্লান্ত ছিল যে ঘুমই ভাঙেনি আর কল ভালো করেই বন্ধ করেছিল। তাছাড়া শোয়ার আগেও তো কলের জল পড়েনি, নিশ্চয়ই তখন বন্ধ করে দিত। যাই হোক, ওরা আর তর্কাতর্কি না করে বাইরে আসে। সন্ধ্যায় সমুদ্রের রূপ আরও সুন্দর। তারপর রাতের খাবার সেরে আবার ঘরে এসে ভালো করে সব ঠিকঠাক আছে সেটা দেখে লাইট ল্যাম্প জ্বেলে শুয়ে পড়ে। মেয়েকে ঘুম পাড়িয়ে ওরা দুজন কিছুক্ষণ গল্প করে, গায়ে একটা হালকা চাদর টেনে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর বোনের স্বামীর যখন ঘুমের আচ্ছন্ন ভাব এসেছে, তখন শুনতে পায় বাথরুমে আবার কলের জল পড়ার শব্দ। এবার বোনের বর চোখ খুলে বাথরুমের দিকে তাকায়, দেখে দরজা বন্ধ, পাশে স্ত্রী ঘুমাচ্ছে। বাথরুমের আলো জ্বলেনি, অথচ স্পষ্ট আছে, মনে পড়ছে যে কল বন্ধ করে শুয়েছে। এবার পাশে ঘুমন্ত বোনকে ডেকে তোলে। বোন চোখ খুলে বলে কি হয়েছে। তখন বর বাথরুমের দিকে দেখায়। বোন দেখে দরজা বন্ধ, অথচ জল পড়ার শব্দ। ওরা দুজনেই আশ্চর্য হয়ে যায়, কারণ ওদের স্পষ্ট মনে আছে শোবার আগে সব ভালো করে দেখেই শুয়েছিল। তাই আবার বোনের বর বিছানা থেকে উঠে বাথরুমের আলো জ্বেলে দরজা খুলে দেখে শাওয়ার ও কল
দুটোই খোলা। খুব বিরক্ত হয়ে কল বন্ধ করে এসে শুয়ে পড়ে আর গজগজ করতে থাকে আর বলে এবার কিছু হলে সোজা ম্যানেজারকে কমপ্লেন করবে। কিন্তু আশ্চর্য, কিছুক্ষণ পর আবার ওই একই কাণ্ড। এবার বোনের বর প্রচণ্ড রকম রেগে গিয়ে ম্যানেজারকে ফোন করে ডাকে। তখন রাত প্রায় 11টা। ম্যানেজার ঘরে এলে সবটা বলে। ম্যানেজার বলে হয়তো কলের প্যাচ কেটে গেছে, পরের দিন সকালের আগে ঠিক হবে না। তখন বোনের বর খুব বিরক্ত হয়ে বলে তাহলে সারা রাত কি বারবার উঠবে, অন্য ব্যবস্থা করে দিন। তখন ম্যানেজার অনেক ভেবে আর একজনকে ডেকে বলে ছাদে গিয়ে স্পট কল যেটা ওই রুমের সঙ্গে আছে সেটা বন্ধ করে দিতে আর বাথরুমে 1 বালতি জল ভরে রাখতে। ওরা সেই মতো শুয়ে পড়ল। আর হ্যাঁ, বোনের বর বাথরুমের লাইট অন করে রাখলো। এবার নিশ্চিন্ত হয়ে গায়ের চাদরটা টেনে ঘরের বড় আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। সবে ঘুম এসেছে, হঠাৎ লক্ষ্য করল ওদের চাদরটা যেন পায়ের দিকে ক্রমশ সরে যাচ্ছে। 2-1 বার নিজেরাই টেনে নিল, সাথে বিরক্তও। তারপর হলো এক সাংঘাতিক ঘটনা। ঘুমটা বেশ এসে গেছে এমন সময় ওদের 3 জনের চাদরটা এক ঝটকায় হ্যাচকা টানে পায়ের কাছ থেকে নেমে যায়, যেন কেউ সজোরে টেনে নিল। এবার ওরা দুজনেই প্রচণ্ডভাবে আশ্চর্য হয়ে যায় আর হাতের কাছে বেড সুইচ অন করে লক্ষ্য করে একটা আবছা ছায়ার অবয়ব যেন এক নিমেষে ঘরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সরে গেল। এবার ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এতটাই ভয় পেয়েছিল যে চেঁচাবা বা নড়বার ক্ষমতা ছিল না। তারপর সারা রাত ওরা বিছানা থেকে নামেনি, বড় আলো জ্বালিয়ে দুজনে মেয়েকে বুকে জড়িয়ে বসে থাকে। পরের দিন সকাল হলে ব্যাগ গুছিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে আসে। ম্যানেজার অনেক আশ্বাস দিয়েছিল, কিন্তু বোনেরা আর একটুও ভরসা করেনি। এটাই ছিল ঘটনা। আমি এখানে হোটেলের নাম কোনো রকমভাবে উল্লেখ করতে চাই না। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং কেউ যদি বাইরে থেকে শুনছো, এই মুহূর্তে কোনো হোটেলে বসে বা কোথাও ঘুরতে গেছো সেখান থেকে শুনছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমি যখন দীঘায় গেছিলাম ঘুরতে কিছুদিন আগে, প্রায় 3-4 মাস আগে, আমরা যে হোটেলটাতে ছিলাম, আমি নাম বলছি না হোটেলের, সেই হোটেলেও মানে অদ্ভুত কিছু ঘটেনি, তবে আমার কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমি খেয়াল করেছি এবং আমার মনে হয়েছে। তো এরকম অনেক হোটেল আছে, শুধু দীঘা বলে না, বিভিন্ন জায়গায় আছে। তবে আমি মনে করি এতে হোটেলের কোনো দোষ নেই, কারণ আমরা দেখেছি অনেক সময় লক্ষ্য করি যে সাধারণত আমাদের বাড়িতেও অনেক সময় আমরা এরকম অ্যাক্টিভিটি মনে হয় আমাদের নিজেদের বাড়িতে। তো এটা একটা নর্মাল বিষয়। তো কেমন লাগলো তোমাদের ঘটনাটি অবশ্যই মানে কমেন্ট করে জানাও এবং লাইক করতে ভুলো না। এবং যারা যারা এখনও দীঘা ঘুরে আসোনি, অবশ্যই দীঘা ঘুরে আসো। বেশ অদ্ভুত এবং সুন্দর জায়গা, এবং ওখানকার হোটেলের কিছু কিছু হোটেল আছে সেই হোটেলের ব্যবহার খারাপ হলেও বেশিরভাগ হোটেলের ব্যবহারই আমার খুব ভালো লাগে। তো আশা করব যাদের যাদের এই মুহূর্তে ঘটনা শুনছো, প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়, যেটা এই মুহূর্তে আমাদের সাথে হচ্ছে। আমাদের চ্যানেলের রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে। তাই আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, যারা যারা শুনছো এই মুহূর্তে, অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি একমাত্র লাইক আর কমেন্ট করো তাহলেই ঘটনার রিচ বাড়বে, নাহলে কিন্তু রিচ বাড়বে না। এবং আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা লাইক কমেন্টের সাথে সাথে ঘটনাগুলিকে হোয়াটসঅ্যাপে, তারপরে টেলিগ্রামে, ইনস্টাগ্রামে এইসব জায়গায় শেয়ার করতে ভুলো না। এই রিকোয়েস্টটা তোমাদের কাছে থাকলো। চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেই ঘটনায়। সেই ঘটনাটিও বেশ অদ্ভুত এবং ভয়ের, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে অনির্বাণ মজুমদার, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তার কথাতেই। ঘটনাটি ভৌতিক কিনা জানি না, কিন্তু কিছু তো একটা আছে যা বড়ই রহস্যময়। বাস্তবের পৃথিবীতে এক ধরনের ঘটনা বড়ই অস্বস্তি বেদনাদায়ক। বিশ্বাস করতে মন চায় না, অথচ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ঘটনাটা আমাকে বলেছিল আমার এক বন্ধু। বন্ধুর প্রকৃত নাম প্রকাশ করাটা ঠিক হবে না, তাই ওর নাম আমি এখানে উজ্জ্বল রেখেই পুরো ঘটনাটা আপনাদের বলছি। আমার বন্ধুটি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করে। এছাড়াও ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটা কোম্পানিও আছে ওর। খুব সুন্দর একটা নামও রেখেছে, কিন্তু নামটাও আবার বলা যাবে না। যাই হোক, কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতবর্ষের সব জায়গাতেই ও ট্যুর করে। ওর ট্যুর খুব ভালো হয়। ও কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না।
এই তো আয়লার সময়ও আশা মেঘে ফেসে গিয়েছিল, কিন্তু ও কাস্টমারদের কোনো অসুবিধায় পড়তে দেয়নি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেমন প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক তেমনই রেখেছিল। অতিরিক্ত 4 দিন ওরা আটকে পড়েছিল ওখানে। ও কিন্তু সব কিছুই হাসি মুখে ম্যানেজ করেছিল। কাস্টমার সবাই স্যাটিসফাইড ওর ওপর। বেশ কিছু গুণগানও দিতে হয়েছিল অবশ্য ওকে। 2019-এর ডিসেম্বরে একটা বড় ট্রিপ ধরেছিল রাজস্থানে। প্রায় 82 জনকে ও পেয়ে গিয়েছিল এই ট্রিপে। রণথম্বর, চিতোর, জয়সলমীর প্রভৃতি দুর্গগুলো থেকে ওরা পৌঁছালো আরাবল্লী পর্বতে ঘেরা আলওয়ার জেলার ভানগড় ফর্টে। ভানগড় ফর্ট সম্পর্কে অনেকেই জানেন যে এটাকে ভূতুরে দুর্গ বলেই থাকে সবাই। খুদ সরকার থেকে এই দুর্গকে বিকেল 5টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশিকা দিয়েছিল, যা দুর্গের দেওয়ালে ঝোলানো আছে। নির্দেশ অমান্য করে যারা ঢুকেছিল তারা নাকি মৃতদেহ পাওয়া গেছে তাদের সেই দুর্গ থেকে। তান্ত্রিক শৃঙ্খলায় অভিশাপে রত্নাবলী ছত্তর সিং সহ রাজপুরুষদের বিদেহী আত্মারা নাকি আজও এই দুর্গের মধ্যে বন্দী রয়েছে। আমি আর ভানগড় ফর্টের ইতিহাসে ঢুকলাম না, ওটা আপনারাই গুগল থেকে পেয়ে যাবেন। যাই হোক, একটা উত্তেজনা আর রোমাঞ্চকর বুকে বয়ে ওরা পৌঁছালো ভানগড় দুর্গে। হাসি ঠাট্টা করতে করতে টুরিস্টরা ভানগড় দেখছিল। তান্ত্রিককে নিয়ে মশকরাটা হচ্ছিল বেশি। সবাই একবার করে রাজকুমারীর ঘরটি ঢিল মারছিল। শীতের সময় বেলা তাড়াতাড়ি পড়ে আসে। বেলা 4:30-এর মধ্যেই সূর্যের আলো মরে গিয়েছিল। আধো আধো অন্ধকার পরিবেশ। গাইড তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি দর্শন শেষ করার জন্য, কিন্তু কে শোনে কার কথা। সবাই তখন দুলকি চালে দুর্গের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবেই ভূতের আশারিয়া গল্পকে বিশ্বাস করেনি। গাইড শেষে আমার বন্ধুকে বিষয়টি গুরুত্ব বোঝাতে সক্ষম হলো। আমার বন্ধু এবার সবাইকে তাড়া দিতে শুরু করলো। এবার কাজ হলো, সবাই এক এক করে দুর্গ ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো। নিচে পৌঁছে সবাই যখন গাড়িতে উঠতে যাচ্ছে, ঠিক তখনই এক ভদ্রমহিলা হঠাৎই হাউমাউ করে কাঁদতে কাঁদতে উন্মাদের মতো দুর্গের দিকে ছুটতে শুরু করলেন। ভদ্রমহিলার স্বামীর কাছে জানা গেল ওদের মেয়েকে পাওয়া যাচ্ছে না। স্বামী ভদ্রলোকটি ভেবেছে যে মেয়ে মায়ের সাথে আছে, আর স্ত্রী ভেবেছে যে মেয়ে বাবার সাথে রয়েছে। স্বামী এবং স্ত্রী দুজনেই সঙ্গ ছুট গিয়েছে সে দুর্গ দেখতে গিয়ে। মেয়েটির বয়স বছর 15 মতো হবে। বন্ধুর মনে পড়ে গেল মেয়েটিকে খুব সুন্দর গান গেয়ে গোটা ট্রিককে মাতিয়ে রেখেছিল। বন্ধু গাইড এবং দুর্গের সিকিউরিটি নিয়ে ছুটল দুর্গের দিকে। বিকেল তখন 5:35। ভদ্রমহিলা তখন দুর্গে বন্ধ হয়ে যাওয়া গেটটা ধরে কেঁদেই চলেছেন। এই প্রসঙ্গে আরেকটা তথ্য আপনাদের জানানো হয়নি যে বিকেল 5টা বেজে গেলে সিকিউরিটির লোকদেরও এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা। দুর্গ লক করে ওরা বেরিয়ে আসেন। এক্ষেত্রেও অন্যতা হয়নি। দুর্গের মেন ফটকটা খুলে ওরা পরিমরি করে ছুটল দুর্গের ভেতর। ততক্ষণে সন্ধে নেমে গেছে। বাইরেটা পুরো অন্ধকার। দুর্গের একতলায় লাইটগুলো অবশ্য জ্বালানো ছিল। দুর্গ তো এককালে 7টা ফ্লোর ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এখন কেবল 2টো ফ্লোর অবশিষ্ট রয়েছে। যাই হোক, তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি চালানো হলো একতলাতে, কিন্তু কোথাও পাওয়া গেল না মেয়েটিকে। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা গেল। মেয়েটি দুর্গে যদি আটকেই পড়ল তাহলে চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটি করবে তো না, কোনো শব্দই পাওয়া যাচ্ছিল না সেই সময়। একটা চোরা আতঙ্কের স্রোত সবাইকে সেই সময় বিহ্বল করে তুলেছে। একতলায় যখন পাওয়া গেল না তখন সিঁড়ি বেয়ে সবাই দোতলায় উঠতে শুরু করলো। দোতলাটা পুরো ঘুটঘুটে অন্ধকার। সিকিউরিটির লোকটি টর্চ জ্বালানো, বাকিরা মোবাইলের টর্চগুলো অন করায় কিছুটা আলো পাওয়া গেল। প্রতিটি ঘরে চলছে তল্লাশি এবং যথারীতি ব্যর্থ হচ্ছিল তাদের খোঁজ। কোথাও পাওয়া যাচ্ছে না মেয়েটিকে। সবার মধ্যেই অল্প বিস্তর অস্বস্তি বেড়েই চলেছিল। কোথায় গেল তাহলে মেয়েটি? মেয়েটির মা কাটা মাঠার মতো ছটফট করছেন। প্রায় সামলানো যাচ্ছে না তাকে। সমস্ত ঘরগুলো তল্লাশি সম্পন্ন করে একেবারে কোণার দিকের ঘরটিতে ঢুকলো সবাই। ঘরে ঢুকে সবাই চমকে গেল। মেয়েটি পিছন ঘুরে দাঁড়িয়ে ফিস ফিস করে কার সঙ্গে যেন কথা বলছে। দেওয়ালের দিকে মুখ ছিল মেয়েটির, যেন
সম্মোহন গ্রন্থে সে এক নাগারে কথা বলে যাচ্ছিল কারোর সাথে। আশেপাশে কে আছে না আছে কোনো ভ্রুক্ষেপই ছিল না মেয়েটির। আর যে ভাষায় কথা বলছিল মেয়েটি তা ইংরেজি না বাংলা। গাইড ফিসফিস করে জানালো ভাষাটি এখনকার আঞ্চলিক ভাষা, মেওয়াটি। অবাক কাণ্ড! মেয়েটি এই কয়েকদিন লোকাল ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করলো কি করে? মেয়েটির মা ছুটে গিয়ে মেয়েটিকে ঝাঁকাতে লাগলো, কিন্তু মেয়েটির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটি মায়ের হাত ছাড়িয়ে যথারীতি কথা বলতেই লাগলো। সিকিউরিটি এবং গাইড রীতিমতো ভয়ে প্যাংশুট হয়ে গিয়েছিল, কারণ লোকগাথাতে ভয়ঙ্করভাবে বিশ্বাস করে ওরা সবিস্তরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিল সব। বন্ধু আর নিজেকে সামলাতে পারল না, ও দৌড়ে গিয়ে মেয়েটিকে হ্যাচড়াতে হ্যাচড়াতে ওখান থেকে বের করে নিয়ে এলো। হিংস্র হয়ে উঠল মেয়েটি, তাতে আছড়ে কামড়ালো, একাশ করে দিল বন্ধুকে। মেয়েটিকে 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে হোটেলে আনতে প্রায় প্রাণান্তর অবস্থা হয়ে গেছিল ওদের। হোটেলে এসেও তাণ্ডব কমল না, জিনিসপত্র লণ্ডভণ্ড করে দিচ্ছিল মেয়েটি। অশ্রাব্য ভাষায় গালি বলছিল মেয়েটির বাবা উপায়ন্তর না দেখে তার পৈতেটা বের করে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করে, কিন্তু কিছুই হচ্ছিল না তাতে। মেয়েটি 2 দিক থেকে 2 জন ধরে রেখেছে, নইল এতটাই হিংস্র হয়ে গেছিল যে আমার বন্ধুকে পারলে খুনি করে দেয়। এইভাবে ঘন্টা খানেক ধস্তাধস্তি চলার পর মেয়েটি বিছানায় লুটিয়ে পড়ল। গায়ে হাত দেওয়া যাচ্ছে না, এতটাই টেম্পারেচার উঠে গেছিল তখন মেয়েটির। অত রাত্রে হাসপাতালে না গিয়ে স্থানীয় একজন ডাক্তারকে কল করে আনা হয়। তিনি মেয়েটিকে দেখে ওষুধ দিলেন। ঘন্টা খানেক পর মেয়েটির ঘাম দিয়ে জ্বর ছাড়ল। অবাক কাণ্ড! পূর্বের কোনো কথাই আর তখন ওর মনে নেই। একদম স্বাভাবিক আচরণ করছে মেয়েটির মা বাবাও আর নিয়ে ঘাটাঘাটি করলেন ওইসব নিয়ে। এই যাত্রায় একটা বিরাট বড় ফাড়া কাটলো বলে মেয়েটির বাবা মার ঠাকুরকে প্রণাম করলো। তখন আমার বন্ধুটি ফিরে এসে গল্পটি আমার শোনায়। আমি বিশ্বাস করিনি ওর কথা। এসব আজগবি কথা কারো বিশ্বাস হয় না। হয়তো মেয়েটি কোনো রকমভাবে শখ হয়েছিল, তাই ও কিছুক্ষণের জন্য ইমাজিনেশনের জগতে চলে গিয়েছিল। আমি এ কথা বলেছিলাম, কিন্তু বন্ধু অলৌকিকতা থেকে বেরোতে পারেনি, কারণ ও চাক্ষুষ করেছিল বিষয়টি। ওকে নাকি গাইডটি বলেছিল সাবধানে থাকতে। আমি সেসব শুনে মজাই করেছিলাম ওর সাথে। যাই হোক, এসব বিশ্বাস করা আর না করা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আমি তো বিশ্বাস করিনি, কেবল একটা ধ্রুব সত্য যে আমার বন্ধু ছেলের কাছে এখন একটা ডেথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, যেটা ওর বাবার। কারণ এর কিছুক্ষণ পরেই আমার বন্ধু আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে। কোনো সুসাইড নোট লিখে যায়নি আমার বন্ধু। কিছু কিছু অলৌকিক কাণ্ড আজও ঘটে, যার বৈজ্ঞানিক যুক্তি গ্রাহ্যতা করা নেই। সেদিন ওই মেয়েটির সাথে ওরকম হওয়ার পর আমার বন্ধু পুরোপুরি ভেঙে পড়ে। তারপরে হঠাৎই যখন ফিরে আসে, আমার এই ঘটনাটা বলার 2 দিন পরেইও সুসাইড করে। এটাই ছিল ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি পড়ে শুনিও। আজকের প্রথম যে 2টি ঘটনা ছিল বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়। আমি তাই সব সময় তোমাদেরকে রিকোয়েস্ট করি, তোমাদের যদি ঘটনা ভালো লাগে অবশ্যই পড়ে শোনাও, কারণ তোমাদের উপরই পুরোটা নির্ভর করে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। এবং আরেকটা কথা বলতে চাই, যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করতে ভুলো না। এবং আজকে একটা ছোট্ট কথা বলতে চাই তোমাদের। যেহেতু 2টি ঘটনা আমি বলেছিলাম আজকে শোনাবো, তবে আজকে একটা এক্সট্রা ছোট্ট ঘটনা আমি মাঝে মাঝেই তোমাদেরকে দিই। আজও ঠিক একটা ছোট্ট ঘটনা আছে। ঘটনাটা কতটা ভয়ের বা কতটা দুঃখের সেটা তো আমি ঘটনাতে গেলেই বুঝতে পারবো, কারণ ঘটনাটা আমি নিজেও পড়িনি এখনও। তো আশা করবো ঘটনাটা তোমাদের বেশ ভালো লাগবে এবং বেশ ভয় লাগবে। ঘটনাটা লিখেছে নন্দিনী চৌধুরী এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার জীবনে কোনো ভৌতিক ঘটনা আজ পর্যন্ত ঘটেনি, তবে অলৌকিক ঘটনা অবশ্যই ঘটেছে, যা আমি শোনাচ্ছি আপনাদেরকে। আমরা ঝাড়খণ্ডের রাঁচি প্রবাসী বাঙালি। রাঁচিতেই আমাদের জন্ম, বেড়ে ওঠা, কলেজ, শিক্ষকতা এবং অবশেষে বিয়েও ওইখানেই। তাই ঝাড়খণ্ডের ছোট পাহাড়ি জায়গাটা আমার খুব প্রিয়। ঘটনাটি অনেক দিন আগের, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলছে। ভাগ্নের বিয়েতে সেই সময় আমাদের একটা সাদা ফিয়াট গাড়ি ছিল। আমরা সে গাড়িতেই চলছি পুরুলিয়ার পথে।
আমরা বেশ সকাল সকাল রওনা দিয়েছিলাম, মানে সকাল 9টা নাগাদ বেরিয়েছি। তখন আমার স্বামী লং ড্রাইভে যেতে কোনো ড্রাইভার নিত না, নিজেই গাড়ি চালাতেন। কিন্তু আমি আশ্চর্য লক্ষ্য করেছিলাম যে আমরা রাঁচি শহর ছাড়িয়ে অনেকক্ষণ আগে ঘাটির পথে এসেছি, কিন্তু দুর্গম জায়গাটা যেন শেষই হচ্ছে না। এই পথ ভীষণ নির্জন, এখানে জনবসতি দূরের কথা, দূরপাল্লার কোনো গাড়িও যাওয়া আসা নেই। বেলা প্রায় 1টা বাজে, দুই পাশে শুধু ঘন জঙ্গল আর পাহাড়ি ঘাটি। কোথাও না থামলে তো এতক্ষণে পুরুলিয়ায় পৌঁছে যাওয়ার কথা। আমরা দুজনেই মনে মনে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু তা প্রকাশ করছিলাম না, কারণ হাতে আমার বাচ্চা মেয়েটা ভয় পাবে এই ভেবে। হঠাৎই আমাদের গাড়িটা একটা বিকট শব্দ করে থেমে যায়। ওই ভয়ানক জায়গায় গাড়ি দাঁড়িয়ে গেল আর স্টার্ট নিচ্ছে না। দেখলাম আমার স্বামীর কপাল বেয়ে ঘাম ঝরছে। উনি বিড়বিড় করছেন, আসার আগের দিন তো গাড়ি পুরো সার্ভিস করিয়ে পেট্রোল ভরিয়ে এনেছি, তাহলে কি হলো? নিচে নেমে বনেট খুলে দেখতে যাবে, আমি বাধা দিলাম, বললাম এখানে ভীষণ ডাকাতি হয় শুনেছি। মনে মনে ভয়ে কাঁপছি আর ভগবানকে ডেকেই চলেছি। বিয়েবাড়ি যাচ্ছির সঙ্গে সোনার গয়না টয়না আছে, কি হবে ভগবান? এক মনে ললিতা সহস্র নাম স্তোত পড়তে লাগলাম। প্রায় মিনিট 10 এইভাবে দম বন্ধ করা পরিস্থিতি ছিলাম। হঠাৎ সে নিঝুম জায়গা, ঠিক যেন একটি মাটি ফুঁড়ে একটা লোক একেবারে গাড়ির দরজার কাছে এসে দাঁড়ালো। শীর্ণকায় হতদরিদ্র চেহারা ছিল তার। প্রায় পৌর লোকটা বিদঘুটে হেসে জানতে চাইল কি হয়েছে, কোনো সাহায্য চাই কি, এবং কোনো উত্তরের অপেক্ষা না করে বলল, স্টিয়ারিং ছোড় দিজিয়ে সাব। সাব তখন সম্মতির মতো স্টিয়ারিং ছেড়ে নিচে নেমে গেছে। আমি আর আমার মেয়ে পেছনের সিটে বসে জড়সড় হয়ে বসে আছি। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি চলতে শুরু করলো এবং তীব্র গতিতে গাড়ি ছুটে চলল। মেয়ে চিৎকার করে উঠল, মেরে পাপা রাস্তায় মেহে। আমি ভয় হতভম্ব। লোকটা অদ্ভুত কৌশল তো সুর রাস্তায় ঘুরিয়ে আমায় ফিরে এলো যেখানে উনি দাঁড়িয়েছিল। নির্দিষ্ট জায়গায় এসে লোকটা গাড়ি থেকে নেন, ওনার হাতে গাড়ির চাবিটা দিয়ে বলল, যাইয়ে সাব, গাড়ি ঠিক হয়ে গিয়ে। একটা হারিম করা হাসি হেসে মুহূর্তে লোকটা কোথায় যেন মিলিয়ে গেল। আজ এত বছর পরও আমি ভেবে কুল পাই না, এরপর বাকি পথ আমরা কেউ একটা কথা বলিনি। খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আজও ভাবি যে কি ছিল সেই লোকটি, কি অদ্ভুতভাবে এসেছিল আর অদ্ভুতভাবে চলে গেল। এটাই ছিল ঘটনা। আজকের 3টে ঘটনাই বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্প কথার ঘটনা শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না, আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিই। অনেক ধন্যবাদ আজকে 3টি ঘটনায় শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।